রাধে রাধে সবাইকে। আগের ভিডিওয় তোমরা দেখে নিয়েছো আমরা কিভাবে বাড়ির থেকে তারাপীঠ অবধি পৌঁছালাম এবং তারাপীঠে পুজো দিয়ে পরের দিন সকালবেলা যে বেরোনোর প্ল্যান ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। এবার যাই নেক্সট ভিডিওতে। পরদিন সকালবেলা রেডি হয়ে বেরোনোর কথা ছিল 7টা, কিন্তু ওই যে বাঙালির টাইম, আমরা 8টার সময় গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। ডিরেক্ট দেওঘর আমরা যাব না, তার মাঝে কিছু সাইট সিন ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা দেওঘরে যাব এমনই কথা ছিল। বেরোনোর পর দেখা গেল হোটেলে কিছু সমস্যার জন্য, যেমন দু একটা জিনিস আমরা ফেলে এসেছিলাম, আমাদের আবার ব্যাক করতে হয়েছিল। এই সমস্ত তারা মানে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হয়ে সেটাকে ওভারকাম করে আমরা যখন তারাপীঠ ছাড়লাম তখন বাজে প্রায় 9:30। পুরোটা রাস্তা পাথুরে জমি, সাথে একটা মসৃণ রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর যেটা আমার কাছে নতুন ছিল সেটা হচ্ছে এই ক্র্যাশারগুলো। আমি আগে কখনো এরকম ক্র্যাশার দেখিনি, যেটাতে আমাদের এরকম বড় বড় পাথর কেটে ছোটো ছোটো পাথর তৈরি হয় বাড়ি তৈরির জন্য। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এগুলো চোখের সামনে দেখলাম এবং আমার খুব ভালো লাগছিলো দেখতে। সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে আচ্ছা এই জিনিসগুলো দিয়ে, এবং এই জায়গাটায় প্রচণ্ড ধুলো ময়লা ছিল। এখানকার মানুষজন কী করে থাকে সত্যি, মানে তার কতটা কষ্ট করে রয়েছে। প্রচণ্ড ধুলো ময়লা, যে প্রচুর ক্র্যাশার যেহেতু পাথর কাটছে দেখতে পাচ্ছিলাম। আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা যাব বাসুকীনাথ মন্দির, যেটা দেওঘর থেকে মানে দেওঘর ঢোকার আগে পরে, ওইটা কমপ্লিট করে তারপর আমরা দেওঘর ঢুকবো, তারপর ত্রিকুট পাহাড়, দেন তপবন, আর তারপর আমরা দেওঘরে প্রবেশ করব। এটা ছিল আমাদের টোটাল দিনের প্ল্যান। যেহেতু সকালবেলা আমরা কেউ খেয়ে বেরোয়নি ব্রেকফাস্ট, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। এরপরে যদি তারাপীঠে আমরা খেতে বসতাম তাহলে দেরি হয়ে যেত আরও। সেই জন্য আমরা ঠিক করেছিলাম দেওঘর যাওয়ার পথেই কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। কিন্তু পুরো জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা শহর থেকে অনেকটা দূরে, অনেকটা বিচ্ছিন্ন এরিয়া, তাই সেরকম কোনো জায়গা আমরা পাইনি। অবশেষে অনেকটা পরে গিয়ে প্রায় 12টার কাছাকাছি গিয়ে আমরা একটা ছোট্ট হোটেল পাই, সেখানটায় আমরা ব্রেকফাস্ট করি। তার পাশে আর কিছুটা গিয়ে আমরা চা খেতে হঠাৎ ইচ্ছা করে, সেখানটায় এই কুকুরটির সাথে পরিচয় হয়, এর সাথে বেশ বন্ধুত্বই হয়ে গেছিলো। ওখানে আমরা ওই ছোটোখাটো টি ব্রেক মতো নিয়ে ফাইনালি এবার আর কোনো জায়গায় থামা হবে না, ডিরেক্ট বাসুকীনাথ এই বলে আমরা গাড়িতে উঠি। এবং আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর কোনো রকম বাদরামো ত্যাদরামো না, এবার ডিরেক্ট বাসুকীনাথে গিয়েই গাড়ি থামবে, কেননা অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টার উপর বেজে গেছে। এরপরে যদি দেরি করা হয় তাহলে ওপারে আরও বেশি দেরি হয়ে যাবে। বাসুকীনাথ মন্দিরে যখন আমরা প্রবেশ করলাম তখন বাজে ওই 1টা নাগাদ। আমরা ভিআইপি লাইন দিয়ে গেছিলাম। সব মন্দিরে মোটামুটি একই সিস্টেম 300 টাকায় ভিআইপি লাইন। পুজোর ডালা সব গুছিয়ে যে কোনো একজন পুরোহিতকে ধরে আমরা যখন ভিআইপি লাইনে দাঁড়ালাম তখন বাজে 1:15। বেশি সময় এখানে লাগেনি। লাকিলি খুব বেশি ভিড় যে আছে সেটা আমি বলবো না, কিন্তু মন্দিরটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা কিন্তু কোনো জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে না। 2001 সালেই মন্দিরটা স্থাপন করা হয়, তারপরে মন্দিরটা আরও মানুষের মধ্যে বিখ্যাত হয়, জাগ্রত বলা হয় মন্দিরকে খুব। আমরা সেইভাবেই পুজো দিতে গেছিলাম। যখন আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে ঢুকলাম তখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। পুজোতে খুব বেশি ভিড়, খুব বেশি লাইন আমাদেরকে দেখতে হয়নি। ওই যে বললাম ভিআইপি লাইনে ঢুকেছিলাম, কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক ভিড় হয়। আমাদের টাইমিংটা হয়তো একটু অড টাইমিং ছিল, যার জন্য তখন ভিড়টা কম ছিল। প্রথমে মন্দিরে ঢোকার মুখেই গণেশের মূর্তি পড়ে, সেই মূর্তিতে পুজো করে আমরা মন্দিরে পুজো দিয়ে বেরোলাম যখন, তখন বাজে ওই 2:30 নাগাদ। এরপরের প্ল্যান ছিল যে কোথাও খেয়ে তারপর আমরা ত্রিকুট পাহাড়ে যাব। নভেম্বর মাসের দিকে আমার মা বাবা ঠিক একই জায়গায় গেছিলো ঘুরতে, সেই জন্য আমাদের মা বাবা বলেই দিয়েছিল ত্রিকুট পাহাড় যাওয়ার পথে মা দুর্গা ধাবা পড়বে, ওখানেই খাবি, অন্য কোথাও আর খাবি না। এই যে মা দুর্গা ধাবা, আমরা এখানেই খেতে আসি, নিরামিষ খাবার অবশ্যই। ভেজ খাবার খাওয়ার পর আমরা এখান থেকে প্যাড়াও কিনি। এখানকার প্যাড়া ভীষণ বিখ্যাত এবং এখানকার খাবার দাবারও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিখ্যাত। আমার পার্সোনালি পছন্দ হয়েছে। তো তোমরা যদি যাও কখনো তোমরা ট্রাই করতে পারো।
আমরা দুটো নর্মাল থালি আর দুটো স্পেশাল থালি নিয়েছিলাম, তাতে এত রকম আইটেম ছিল। দূর থেকে একটা পাহাড় আমাদের অলরেডি হাতছানি দিচ্ছিল, তখনও বুঝতে পারিনি যে আমরা ওই পাহাড়ের কাছেই যাব। ত্রিকুট পাহাড়, 3টে পাহাড় দেখতেই পাচ্ছ, সেটা নিয়েই বোধহয় ত্রিকুট নাম। আমরা যখন ত্রিকুট পাহাড়ে পৌঁছালাম তখন বাজে 4টের একটু আগে আগেই পৌঁছেছি। সেখানে একজন গাইড ঠিক করেছিলাম, সে ওই কী মন্দির কেন মন্দির এগুলো বলল। আমরা ওখানে পুজো কিছু দিইনি, নর্মালি দর্শন, সেই দর্শন করার পর এবার আমাদের প্ল্যান ছিল তপবন। আর এখানেই আসলো কাহিনীতে নতুন টুইস্ট। কিভাবে আসলো আমি সেটা বলি। এরপর প্ল্যান ছিল তপবন, আর তপবন সম্পর্কে আমাদের কোনো রকম আইডিয়া ছিল না জায়গাটা কি হবে। আমরা জানতাম বেসিক্যালি সিঁড়ি দিয়ে উঠবো, তারপর যতটুকু আমরা দেখেছি সিঁড়ি দিয়ে উঠবো, তারপর একটা ফাঁকা জায়গা, সেটাই হচ্ছে তপবন। পাহাড়ের উপরে একটা ফাঁকা জায়গা, পাথরগুলো একসাথে করে করে। এটুকুই আমাদের সিলেবাসে ছিল, এটুকুই আমরা পড়েছি, মানে এটুকুই আমরা জানি, আমাদের জানানো হয়েছে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম কাহিনী পুরো উল্টো। এর মধ্যে আমরা নর্মাল রুট পাইনি বলে আমাদের যেতে হয়েছিল একদম গ্রামের মধ্য দিয়ে রুটে। পাশে পুরো কাঁচা বাড়ি, মাটির বাড়ি। আমার ভীষণ ভালো লাগে, আমি মাটির বাড়ি খুব পছন্দ করি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। যখন তপবনে আমরা পৌঁছালাম তখন বাজে ঠিক 5টার সময় তপবন বন্ধ হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে ওঠা শুরু করলাম, একজন গাইড ঠিক করেছিলাম, গাইড ঠিক করে ওঠা শুরু করলাম, মাথায় উঠলাম, ছবি টবি তুললাম, এত অবধি অল ওয়েল ডান। চলো, যেহেতু আমার ট্রেকিং করতে ভালো লাগে, এর আগে ট্রেকিং করেছি, আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা টুকটুক করে উঠে যাচ্ছি। সমস্যা আবার শুরু হলো যখন আমরা মাথার উপর উঠে গেছি, তখন সূর্য অলরেডি ঢলে গেছে। শীতকালের বেলা, বুঝতেই পারছো, 5:30 6টা প্রায় বেজেই গেছে। তখন আমাদের গাইড বলছেন যে আমরা কিন্তু যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে ফিরবো না, মানে এই যে রাস্তাটা দেখছো এখান দিয়ে আমরা ফিরবো না, আমরা ফিরবো অন্য রাস্তা দিয়ে, সেখানে একটা হনুমান মন্দির আছে। এখানে বলে রাখি, ত্রিকুট পাহাড়ে যে হনুমান মন্দির তোমরা দেখলে সেটা একটা, আর তপবনের হনুমান মন্দির কিন্তু আলাদা। চলো, হনুমানজি তোকে দেখবই, হনুমানজিকে দেখার জন্য আমরা সবাই রেডি। আমরা এবার ওনার কথা মতো হনুমানজির মন্দির দর্শন করার জন্য অন্য রুট ধরলাম। ভগবানকে অশেষ ধন্যবাদ, আমরা বেঁচে ফিরেছি। কেননা সে যা রুট ছিল, কোনো রুট নয় প্রথমত, ওটা ওটা 2-3টে পাথর, মাঝখানে একটা গর্ত, সেটা দিয়ে ঢুকতে হবে, এটাই হচ্ছে রুট। আর এটা কন্টিনিউ আমরা প্রায় 1.5-2 ঘন্টা হেঁটেছি ওভাবেই। এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট, যে পয়েন্টটায় তপবনটায় লোকে সবাই যায়। গাইড ছাড়া তোমরা এটুকুই দেখে আবার ব্যাক করে যাবে নর্মাল সিঁড়ি দিয়ে, বাট গাইড নিলে তোমাকে ওই রাস্তা দিয়েই ফেরাবে। কারণ ওই রাস্তা দিয়ে ফেরালে তাদের একটা বলতে পারবে যে এতটা কষ্ট করলাম, এই রাস্তা দিয়ে ফেরালাম, আপনাদের সাহায্য করলাম, তার বদলে কিছু টাকা। জাস্ট আমি একটা তোমাদের মানে ভিডিও দিচ্ছি। এই যে এইটা, আমি তখন সন্ধে হয়ে গেছিলো, আমাদের ফোনের চার্জেস পুরো শেষ, আমরা চার্জ ছিল না বলে ভিডিও সেভাবে করতে পারিনি। আমরা এখান দিয়ে নেমেছিলাম এবং আমার বোন নামতে পারেনি, বোন ব্যাক করে গেছিলো বড় মামা, বোন আর ভাইয়ের সাথে। আমরা বাকিরা বেরিয়েছিলাম। আমি হাইলি ক্লস্ট্রোফোবিক, আমি গুহার মধ্যে দিয়ে অন্তত 6-7টা গুহা ছিল, কী করে পার করলাম আমি জানি না। আর এই যে এক্সপিরিয়েন্স, এটা বলে বুঝতে পারবে না, যে গেছে ওই জায়গাতে সেই বুঝতে পারবে। আর তা না হলে আমার কাছে তো কোনো ভিডিও নেই, ইউটিউবে সার্চ করতে হবে, তপবনের হনুমান মন্দিরের ভিডিও, আমার ডিটেলস পেয়ে যাবে। কি আর ওই রাত্রে অন্ধকারে আমরা যে কী করে ওটা পার করেছি, কতটা রিস্ক নিয়ে, সেটা শুধু আমরাই জানি। একটা পাথরে পা দিচ্ছি আর একটা পাথরে পা দিতে হবে লাফিয়ে, এবং মাঝখানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম। প্রথমত আমাকে আনন্দ হচ্ছে, চল যাচ্ছে, কী মজা কী মজা, কিন্তু যখনই গুহার পোর্শন আসে আমি রীতিমতো কান্নাকাটি, শ্বাসকষ্ট আমার শুরু হয়ে গেছিলো ভয়ে। আই হোপ এটা নতুন করে বলতে হবে না কেন, ওই যে ক্লস্ট্রোফোবিয়া আছে বলেই আমার মনে হচ্ছিল আমার খুব গলা টিপে ধরছে। এবং যখন আমি রিয়েলাইজ করলাম যে আমার আর ফিরে যাওয়ার পথও নেই, আমাকে এখান দিয়েই ফিরতে হবে, কেননা আমরা প্রায় 50-100 মিটার মতো লিটারেলি আমরা বসে গড়িয়েছি, ওটা উঠতে কখনোই সম্ভব না। গাইড পর্যন্ত আমাদের এটাই বলছেন, आने के वक्त आपका दादी याद आ गई थी ना, अब আবার अगर उस रास्ते से लौटोगे तो नानी भी याद आ जाएगी। তো জাস্ট এইটুকুই আমি বলে দিলাম। এবার যখন আমরা তপবনের জার্নি করে ফাইনালি নিচে পৌঁছালাম, আমি ভগবানকে শুধু ধন্যবাদ দিলাম আমাদের বাঁচিয়ে ফেরানোর জন্য। আমাদের যে আরেক মামা গেছিলো, বাপ্পা মা প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলো আমাদের সবাইকে নিয়ে, কী করে ফিরবে, এটা একটা বিশাল মারাত্মক টেনশান ছিল। এটা মাঝপথ, এখনও আমরা সেই বিখ্যাত জায়গাগুলো আসেনি। এই জায়গায় গিয়ে আমাদের গাইড
কিছু গল্প বললে বলে আমাদেরকে বসিয়েছিলেন এবং সেগুলো আমাদের বলেছিলেন শুনতে, মানে ইতিহাস কী, যদিও সেসব মাথায় কিছু নেই আমার, সব মাথার অ্যান্টেনার উপর দিয়ে বেরিয়ে গেছে তারপরে ট্রমার চোটে। এবং ট্রমাটা এতটাই যে তারপরে আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি আর মনে হচ্ছে না আমি গুহার মধ্যেই ঢুকছি চোখ বন্ধ করলে। আমরা যখন জাস্ট এখানে একটা ছোট্ট ক্লিপ আমার অন্য একজনের ফোন থেকে পেলাম, সেটাকে আমি অ্যাড করেছি। দেখতে পাচ্ছ এইরকমভাবে আমাদের যেতে হচ্ছে, ঠিক আছে। যখন আমরা পৌঁছালাম মানে নিচে আসলাম তখন বাজে প্রায় 7:30। আমাদের সমস্ত এনার্জি শেষ। এখানে একটা হনুমান মন্দির আছে এবং এটার ব্যাকে পোর্শনে আর একটা হনুমান মন্দির আছে, সেটাতে যাওয়ার সাহস আমরা করিনি। ওই রাত্রেবেলা অসম্ভব ছিল আমাদের পক্ষে, রাত্রে যেতে চাইনি কেউ বেসিক্যালি। বাবা আমি কি ছিল, আমি হাইলি ক্লস্ট্রোফোবিক, সেখানে ওই গুহার মধ্যে আমি এলাম কি করে, বিকজ আর কোনো গোয়িং ব্যাক করার জায়গা পজিশন ছিল না। ও ভগবান, এটা আমার লাইফের মনে থাকার মতো এক্সপিরিয়েন্স। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। তারপর আমরা আদিত্য প্লাজা, যে হোটেল আমাদের বুক করা ছিল, ওই হোটেলে এসে আজকের দিনের মতো স্টপ করলাম। আজকের দিনটা অ্যাডভেঞ্চারাস তো অবভিয়াসলি ছিল, নতুন কিছু শিখলাম এবং ভয়কে জয়ও কিছুটা করেছিলাম। আমার ভালো লেগেছে। রাত্রেবেলা অর্ডার করা হয়েছিল ভেজ বিরিয়ানি, 1 প্লেটই আমরা 3 জন মিলে, আমি বৃষ্টি আর আমার বোন, মানে সবাই মিলে খেলাম। টাটা বাই, দেখাবে নেক্সট ভিডিওয়।